আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিলের শুনানির শেষ দিন ছিল নির্বাচন কমিশনের। যেটা উৎপত্তি হয়েছিল রিটার্নিং অফিসার যেসব নাগরিকদের যেসব প্রার্থীদেরকে বৈধ ঘোষণা করা হয়েছিল বা যাদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছিল প্রতিপক্ষ বা ইন্টারেস্টেড পার্টি সেজন্য আপিল করেছিলেন। এবং এখানে অনেকগুলি আপিল ছিল যেগুলিতে একজন প্রার্থী বিদেশি নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব ছিল এবং রিটার্নিং অফিসার কর্তৃক তাদেরকে বৈধ ঘোষণা করা হয়েছিল এবং সেটা নিয়ে তাদের প্রতিপক্ষ আপিল করেছিল। আমরা এখানে দেখেছি এটা নিয়ে সারা বাংলাদেশে অনেক কথা হয়েছে, অনেক রাজনীতিবিদ পক্ষ বিপক্ষ অনেক কথা বলেছেন, কিন্তু আমরা এই পক্ষ বিপক্ষে আমরা অংশ নেই, কিন্তু আমরা আসলে মূল জিনিসটা আমরা না জেনেই অনেক সময় তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি। আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা শুনবেন তাদের কাছে যদি তারা জানেন তাহলে তো ভালো কথা, হয়তো তারা ইতিমধ্যে অন্যদেরকে হয়তো জবাব দিতে পেরেছেন। আর যারা জানেন না তাদের অবগতির জন্য বলছি যে আমাদের সংবিধানের ৬৬ অনুচ্ছেদে প্রার্থীদের অযোগ্যতা বলা আছে যদি তারা বিদেশি দ্বৈত নাগরিক হয় বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য থাকে। আবার ৬৬ অনুচ্ছেদের ৩ ধারা বলা আছে যে যদি তারা বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করে তাহলে তারা বাংলাদেশের নাগরিক, তারা যদি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হয় এবং বিদেশি নাগরিকত্ব যদি পরিত্যাগ করে তবে তারা নির্বাচনের যোগ্য হবে এবং তারা কখনো বিদেশি নাগরিক ছিল এটা এই হিসাবে গণ্য হবে না। আমি আমাদের ফেনীর ৩ আসনের জনাব আব্দুল্লাহ মিন্টুর কথাই এখানে একটা এক্সাম্পল হিসেবে দেই যে উনি বাংলাদেশের নাগরিক ছিলেন, বাংলাদেশের জন্মসূত্রে বাংলাদেশি, উনি আমেরিকা গিয়েছিলেন এবং আমেরিকা থেকে ১৯৮১ সনে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে আসার পরে উনি কন্টিনিউ বাংলাদেশেই বসবাস করছেন এবং ওনার যত রকম ব্যবসা আছে সবই বাংলাদেশেই উনি করেছেন। উনি অ্যাজ এ নাগরিক হিসেবে হয়তো আমেরিকান পাসপোর্ট ইউজ করতেন বা হয়তো উনি ওইখানে যেহেতু নাগরিক ওই জন্য হয়তো ওনার ওইখানে কোনো ট্যাক্স দেওয়া লাগতো, বাট ওনার কোনো কর্মকাণ্ডই বা ব্যবসায়িক বা পারিবারিক বা ব্যক্তিগত সব কর্মকাণ্ডই বাংলাদেশে ছিল। ওনার বাংলাদেশি পাসপোর্ট আছে, এনআইডি আছে, সবই আছে। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী উনি বাংলাদেশে নির্বাচন করার অযোগ্য, কারণ উনি দ্বৈত নাগরিক। কিন্তু সংবিধানের অন্য আরেকটা ওই ৬৬ অনুচ্ছেদে যেখানে বলা হয়েছে যে যদি বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করেন, উনি কিন্তু নির্বাচনের নমিনেশন সাবমিটের আগে সেটা পরিত্যাগ করেছিলেন এবং আমরা জানি যে এটা নিয়ে অনেক কথা হয়েছে। কেউ বলছে উনি পরিত্যাগ করেছিলেন, তাহলে উনি কিভাবে ব্যাংকক গিয়েছিলেন, এবং এমন প্রশ্ন আসছে যে উনি পরিত্যাগ করেন নাই বা করলে এটা কনফার্মেশন লাগবে, সেটা আসে নাই, বা উনি পাসপোর্ট জমা দেন নাই, এরকম কথা আছে। কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি, আমরা যদিও শুধুমাত্র বাংলাদেশের নাগরিক, আমাদের কোনো বিদেশি নাগরিকত্ব নেই, কিন্তু উনি বাংলাদেশের বিদেশি নাগরিকত্ব, আমেরিকান নাগরিকত্ব উনি সারেন্ডার করেছেন। উনি ওইখানে অ্যাপ্লাই করার পরে তারা ওনাকে একটা ইন্টারভিউ টাইম দিয়েছিলেন এবং সেখানে উনি ইন্টারভিউ দিয়েছিলেন এবং নাগরিকত্ব হওয়ার সময় যেভাবে শপথ নিয়ে উনি আমেরিকান নাগরিক হয়েছিলেন, তদ্রূপ গত 17ই ডিসেম্বর উনি সেই রকম শপথ নিয়ে সে দেশের নাগরিকত্ব বর্জন করেছেন, তাদের কাছে পাসপোর্ট সারেন্ডার করেছেন এবং শপথ নিয়ে উনি যে সেই দেশের আইনের প্রতি অনুগত ছিলেন সেটাকে উনি রিভার্স করেছেন। সুতরাং সংবিধান অনুযায়ী উনি এখন আর বাংলাদেশে বা দ্বৈত নাগরিক নন এবং ওনার অন্য কোনো দেশের প্রতি তার আনুগত্য নাই। কিন্তু আমরা শুধুমাত্র মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব করে থাকি, এই জন্য আমাদেরকে আরেকটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা জানেন যে উনি বাংলাদেশের একজন বড় শিল্পপতি এবং উনি যা করেছেন বাংলাদেশে সেটা এই দেশের জন্য করেছেন। উনি ওনার নির্বাচনী এলাকা, যদি উনি ক্যান্ডিডেট কখনো হননি বা হওয়ার কোনো মোটিভও আমরা দেখিনি, কিন্তু উনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি আগেই কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ওইখানে ইন্ডাস্ট্রি করেছেন বেকারত্ব দূর করার জন্য।
উনার যত রকম ব্যবসা আছে সবই বাংলাদেশে। এখন আমরা যদি একজন এই রকম যিনি বাংলাদেশের প্রতি যার একটা দরদ আছে, যিনি দেশপ্রেমে আমেরিকা থেকেও বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করছেন, বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য অনেকগুলি ইন্ডাস্ট্রি দিয়েছেন, ওইরকম লোককে যদি আমরা এভাবে সমালোচনা করি, তাকে যদি আমরা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করি, তাহলে তো কোনো ভালো লোক বা এরকম মানসিকতার লোক তো আমাদের দেশের জন্য কিছু করতে আসবে না। তা আমি সবাইকে বলবো, আপনারা যে কোনো কিছু নিয়ে সমালোচনা করার আগে তার গভীরে ঢুকুন, ভালো করে জানুন, তারপরে সমালোচনা করুন। একটা সমালোচনা হয়তো ভালো হয়, আমি যদি কারো ভুল ধরে দিতে পারি, তাহলে সেটা হয়তো তার জন্য ভালো। কিন্তু আমি যদি ভুলভাবে যদি সমালোচনা করি, তাহলে তাকে হেয় প্রতিপন্ন করা হয়। ধন্যবাদ সকলকেই ধন্যবাদ। আমরা এই প্রোপাগান্ডা থেকে আমরা দূরে থাকব। আমরা সত্য নিয়ে কথা বলবো, সত্য কথা বলবো। ধন্যবাদ।